আমাদের একজন স্টুডেন্ট ম্যাম দুইজনের বাবা মারা গিয়েছে পর্যন্ত। আচ্ছা, আমাদের এক ফ্রেন্ডের ম্যাডাম হোল ফ্যামিলি ম্যাডাম এফেক্টেড। বাবা মা মারা গেছে কোন দুইজনে? একজন হচ্ছে মারিয়া কিপ্তে আর হচ্ছে শাফিন আহমেদ। মানে ওরা কোথায় আছে? একজন সিলেট আর একজন ঢাকায়। দুইজনই ডক্টর ছিলেন ম্যাম। কি বাবা? জি ম্যাম, দুইজনের বাবাই ডক্টর ছিলেন। সিলেটের তো মেয়ে না ছেলে? সিলেটের কয়েকটার সাথে কথা বলছিলাম প্রথমে। ছেলেটার নাম কি সিলেটে? মেয়ে ম্যাম, মারিয়া কিপ্তিয়া। মেয়ে, হ্যাঁ। কি নাম ওর? মারিয়া কিপ্তিয়া। কতদিন আগে মারা গেছে? প্রথম দিকে না রিসেন্ট? ম্যাম 1 মাসের মতো হবে। এখনো তো অনেক মারা যেতেছে। আর ঢাকা ছেলের বাবা না? উনিও কি আগে না এই কিছুদিনের মধ্যে? আগে, ফার্স্টের দিকে। ফার্স্টের দিকে। আর কার ফ্যামিলি এফেক্টেড বললা? ফুল ফ্যামিলি? আমাদের এই ব্যাচের ফাহিমের রোল 8 ম্যাডাম। ও নিজেও অসুস্থ? জি না, ও নিজেও অসুস্থ ম্যাম। বাসায় আছে সবাই নাকি হসপিটালে? ম্যাডাম সবাই বাসায় আছে ম্যাম। আজকে সকালে উঠে শুনলাম আমার ফ্ল্যাটের একজন মানুষ, বয়স্ক মানুষ আইসিইউতে ছিল, মারা গেছে। আমাদের ফ্ল্যাটে বেশ এফেক্টেড হইতেছে। বয়স্ক মানুষ আরেকজন মারা গেছে, মাঝখানে হয়ে গেছে। এক ফ্যামিলি ফুল ছিল ইয়েতে। ওনার কি অবস্থা জানি না এই মুহূর্তে। তো এইগুলা তো কেউ খোঁজ খবরও বেশি নেওয়া হয় না। আচ্ছা, কতক্ষণ গেল? 5 মিনিট? 40 হয়েছে। হ্যাঁ, আজকে একটু গল্প করতেছি যে তোমাদের তো মেইন জিনিস পড়ানো হয়ে গেছে। আচ্ছা, আমরা এড্রিনাল কর্টেক্সের মধ্যে যে হরমোনগুলো সেগুলো বলছিলাম, লেয়ার অনুযায়ী কোন হরমোনগুলো আসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সবগুলোই তোমাদের ফাইবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। দেন আমরা যেটা বলছিলাম যে ফাংশন, প্রত্যেকটা হরমোনেরই ফাংশন, রেগুলেশন এন্ড হাইপোসেক্রেশন, হাইপারসেক্রেশন, ক্লিনিক্যাল ফিচার যেগুলো অ্যাবনর্মালিটিস আছে সেগুলো। অ্যালডোস্টেরন ফাংশনটাও বলছি খুবই ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন রেগুলেশন, তারপর অ্যালডোস্টেরন এসকেপ কাকে বলে শর্ট নোট হিসেবে আসে, অ্যালডোস্টেরন কেন লাইফ সেভিং বলা হয়, আদার কি কি হরমোন আছে লাইফ সেভিং, সেগুলা মোটামুটি এগুলা এই কয়টাই অ্যালডোস্টেরন থেকে পড়তে হবে একদম ভালো মতে, কিছু বাদ দেওয়া যাবে না। আর কর্টিসল, গ্লুকোকর্টিকয়েড যেটা, আর অ্যালডোস্টেরনকে কি মিনারেল কর্টিকয়েডস কেন বলা হয়, গ্লুকোকর্টিকয়েডস কোনগুলা সেগুলা কেন বলা হয়, আচ্ছা এটার কি এফেক্ট আছে, মেটাবলিক এফেক্ট কি, এক্সট্রা মেটাবলিক কি এফেক্ট, এক্সট্রা মেটাবলিক এফেক্ট গুলোই পড়াইছিলাম এদিন লাস্ট মনে হয়। অনেক পড়া, অনেকগুলো এক্সট্রা মেটাবলিক, তার মধ্যে মেইনলি তোমার মনে রাখতেই হবে যে এগুলা, যে এটা অ্যান্টি অ্যালার্জিক, তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি, তারপর ব্লাড সেলের উপরে কি কাজ করে, কোন সেলগুলোকে বাড়ায়, কোন সেলগুলোকে কমায়। আর হলো আরেকটা এফেক্ট হলো যেটা পারমিসিভ অ্যাকশন অফ দ্য কর্টিসল, সেটা খুবই ইম্পর্টেন্ট রিটেন ভাইবা সবকিছুর জন্য। এক্সাম্পল সহ কাকে পারমিসিভ অ্যাকশন বলে এবং এক্সাম্পল দাও পারমিসিভ অ্যাকশন, এটা সারাক্ষণ জিজ্ঞেস করা হয় ভাই। তারপর অ্যান্টি স্ট্রেস, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অ্যালার্জিক, তারপর পারমিসিভ অ্যাকশন, অ্যান্টি স্ট্রেস মানে যেটা ইমার্জেন্সি হরমোন কেন বলা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফাংশন। অ্যান্টি ইনফ্লামেটরি তো ডিটেইল পড়বা কিভাবে করে, এটা একদম আলাদাভাবে একটা কোশ্চেন আসতে পারে, শর্ট নোটও আসতে পারে, অথবা যদি বলে যে দুইটা স্পেসিফিক মেনশন করে দেয়, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন এন্ড স্টেট অ্যাবাউট কর্টিসলস অ্যান্টি ইনফ্লামেটরি এন্ড অ্যান্টি অ্যালার্জিক ফাংশন, তাহলে তো এই সবগুলো জিনিস লিখতে হবে কিভাবে সে প্রিভেন্ট করে ইনফ্লামেশনটাকে। তারপরে একটা ফাংশন যেটা ইম্পর্টেন্ট যে ইমিউনিটি টাকে ডিক্রিজ করে কিভাবে, বাই ডিক্রিজিং দ্য প্রোডাকশন অফ দ্য টি সেল। এই যে লাস্ট অফ অল যদি বলি কর্টিসল কাদের উপর কাজ করে, এডিপোস টিস্যু কি করে, এখানে মেটাবলিক এফেক্ট এডিপোস টিস্যু ব্রেক ডাউন করে, মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট ফ্রম দ্য এডিপোস টিস্যু হুইচ ইজ অ্যাভেলেবল ফর দ্য এনার্জি বাই
ফ্রি ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, আর বোনসে কি করে? বোনের মধ্যে এফেক্ট ছিল যে বোনে রিজর্পশন করে, বোনটাকে ডিস্ট্রাকশন, বোন রিডিউস করে, বোন ফর্মেশন রিডিউস করে, সিনথেসিসটাও উজ্জ্বল করে, বোন থেকে মানে রিজর্পশন করে, মানে বোন ডিস্ট্রাকশন করে, বোন খেয়ে ফেলে, আর হলো বোন সিনথেসিসটাকে রিডিউস করে। আর লিভারে যেটা করে গ্লুকোনিওজেনেসিস করে, লিভারের গ্লুকোজটাকে বাড়ায়। হ্যাঁ, কিভাবে? ম্যাম কি পিডিএফ দেখা যাচ্ছে না। ম্যাম স্লাইড তো চেঞ্জ হচ্ছে না ম্যাম। স্লাইড চেঞ্জ হচ্ছে না? না না ম্যাম, ম্যাডাম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ফার্স্ট পেজে আটকে আছে ম্যাম। ও এতক্ষণ ধরে বলতেছো তোমরা, আমি তো আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কেন দেখা যাচ্ছে না, না দেখার কি কারণ? এটাই ঝামেলা, তখন ওই ছেলে মেয়েদের ডাক দিতে হয়। দেখি একটু wait করো। অপু, দেখতে তো, অপু, একটু আসো। এতক্ষণ কি আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাডাম। স্লাইডের কি সমস্যা হলো? স্লাইড তুমি ওই যে চ্যানেলে নিছিলাম তারপর থেকে আর দেখা যায় না। দাঁড়াও, তাহলে আমি ভিডিওটা স্টপ করে দেখো তো। তুমি এখানে স্লাইড গুলো দেখতে পাচ্ছ না? স্লাইড কেন দেখতে পাচ্ছ না ওরা? ও স্লাইডটা তো সরতেছেই না। শেয়ার তো করছি, শেয়ার করছি না? দেখতে পারতেছ না? অনেক কি দেখতেছ? শেয়ার দেখতে এক জায়গায় আটকে গেছে অনেক আগে। তাহলে একটু স্লাইড দাঁড়াও, তুমি যাও না, তুমি যদি যাও আমার কাজ আছে তো। দাঁড়াও একটুখানি, এই যে এটাতে যাবো, হ্যাঁ, এইভাবেই দেখো। স্লাইডটা ভালোভাবে দেখতে হবে। তাই নাকি? তোমার নরমালি দেখতে হবে। জিজ্ঞেস করি তো, এখন কি দেখতেছো তোমরা? না ম্যাডাম, নো ম্যাম। স্লাইড আগের ma'am, মতো আছে ম্যাম। আপনি এখন স্লাইড slide- শেয়ারটা ক্যান্সেল দিয়ে আবার দিলে হয়তো বা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, স্লাইড শেয়ারটা ক্যান্সেল দেই। স্লাইড শেয়ারে ঝামেলা হতেছে, দেখো অর্ক, এদিক দিয়ে আসো। স্লাইড শেয়ারটা ক্যান্সেল দেবো, স্লাইড শেয়ারই তো ক্যান্সেল হইতেছে না, যেটা কোন মুভমেন্ট আছে না। স্টপ শেয়ার করো। হ্যাঁ, আবার শেয়ার স্ক্রিন দিব আবার। হুম। তুমি এইভাবে দাঁড়াও, ভালোভাবে কি দেখতেছো? এখন কি দেখতেছো তোমরা? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এটা কিন্তু স্লাইড শো আর নাই। দেখি আমি স্লাইড শো আনলে দেখা যায় কিনা বলো। স্লাইড শো দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, জি দেখতে ম্যাডাম। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করে স্টপ শেয়ার দিয়েই আবার নিয়ে আসছি, ঠিক আছে, ওকে। দরজাটা একটু ইয়ে করে দাও। তাইলে আমি এতক্ষণ রিভিউ করছিলাম যেগুলা জিনিস আগে পড়াইছি সেগুলো আর কি, ঠিক আছে। রিভিউ বলছিলাম, তোমরা দেখতে পাও না, এই যে এটা লাস্ট, এটা দিয়ে শুরু করছিলাম, এখন দেখতে পাচ্ছ? হ্যালো, ইয়েস ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে শর্টলি যদি দেখি আমরা, বোনস এর উপরে কি করে? বোনস ফর্মেশন রিডিউস করে, বোন রিজর্পশন করে, লিভারে গ্লুকোনিওজেনেসিস করে, গ্লুকোজেনেশন করে। মাসেলসে আমরা বলছিলাম ওর এফেক্ট আছে, মাসেলের কন্ট্রাক্টিলিটি, মাসেল মাস এগুলা মেনটেন করে। যখন বেশি হয়ে যায় তখন মাসেল থিন লিন হয়ে যায়, মাসেল ওয়াস্টিং হয়ে যায়। আর প্যানক্রিয়াসে কি করে? অ্যান্টি ইনসুলিন এফেক্ট, ইনসুলিনটা যেমন ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, কর্টিসলটা বিটা সেলের উপরে ইনসুলিন কাউন্টার অ্যাকশন করে এবং ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। যখনই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় কর্টিসল বলা হয়। ফাংশনটা বললে জিজ্ঞেস করে আর কি কি হরমোন আছে যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, এটা তোমরা সবাই পারো। থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, এইগুলা। আচ্ছা, adipose tissue তো বললাম, the mobilization of the fat from the fatty acid and from the peripheral mobilization of fat, আর কি করে? fatty acid available for the energy, metabolic function of. আচ্ছা, রেগুলেশন, আমরা অ্যালস্টেরন রেগুলেশনে বলছিলাম 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট: পটাশিয়াম এক্সক্রিশন, সোডিয়াম, আর হলো রেনিন সিক্রিশন। ওই দুটো একদম ইম্পর্টেন্ট, যেগুলো বেশি পরিমাণে পটাশিয়াম সিক্রিশন হলে বেশি পরিমাণে অ্যালস্টেরন সিক্রিশন হয়, আর সোডিয়াম স্লাইট ইনক্রিজ করলে স্লাইট ডিক্রিজ করে, তেমন বেশি ইম্পর্টেন্ট না। এখানে হলো হাইপোথ্যালামাসের উপর আর এন্ট্রিও পিটুইটারির উপর অ্যাকশন করে কর্টিসলটা রেগুলেশন হয়। যে কোনো কারণে যদি স্ট্রেস হয়, স্ট্রেস তো আমরা আগে বলছি, স্ট্রেসের কজ কি? ইনফ্ল্যামেশন, ইনজুরি, ডিবিলিটেটিং কন্ডিশন, এগুলোতে যদি স্ট্রেস হয় তখন কি হয়? এক্সাইটস দা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এক্সাইটেশন হলে
এটা কি করে রিলিজিং হরমোন, হাইপোথ্যালামিক রিলিজিং কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন যেটা সেটা রিলিজ করে হাইপোথ্যালামাস থেকে। আমরা পড়ছি হাইপোথ্যালামাসে কয়টা হরমোন থাকে, কয়টা রিলিজিং আর কয়টা ইনহিবিটরি না? আচ্ছা, রিলিজিং হরমোন কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে আসে, ওটা পোর্টাল ভেসেল থেকে অ্যান্টেরিয়র পোর্টাল ভেসেল হয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যায়, অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে, and then the রিলিজিং অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন acts on the adrenal cortex and causes the release of the cortisol. And this cortisol function আমরা জানি gluconeogenesis, fat and protein mobilization, and the গ্লুকোসিনথেসিস গ্লুকোনেজেনেসিস তো বলছি। তাহলে কর্টিসল এই ফাংশন গুলা করার পরে আবার সেই ইনহিবিটরি এফেক্ট করবে হাইপোথ্যালামাসে এন্ড অ্যান্টেরিয়র পিটুইটারিতে, কি হয়, দেন দ্য রেগুলেশন ইজ কন্ট্রোল। তাহলে আমরা মেকানিজম অফ রেগুলেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন, adrenocorticotropic hormone and corticotropin releasing factor, এটা যদি আসে রেগুলেশন অফ দ্য কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন, তখন আমরা এই ছবিটা এঁকে তারপর এটা দিব। প্রত্যেকটা হরমোনের রেগুলেশন খুব ইম্পর্টেন্ট। এর আগে তোমরা পড়ছো থাইরয়েড রেগুলেশন, সবগুলোই ম্যাক্সিমাম কি এখানে এটা কি মেকানিজমে হচ্ছে রেগুলেশনটা বলো তো, কি মেকানিজমে রেগুলেশনটা হচ্ছে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বডিতে সবগুলোই নেগেটিভ ফিডব্যাকে হয়, আমরা জানি ম্যাক্সিমাম না? তাহলে সবগুলো হরমোনের রেগুলেশনে এডিএসটা পড়ছিলাম আমরা, যেটা স্টেরয়েড হরমোন, যে কিভাবে করে। আগে যে ছবিটা যে দেখাইছিলাম যে এটা লিপিড সলিবল সেল মেমব্রেন দিয়ে ক্রস করে, দেন সাইটোপ্লাজমে যায়, রিসেপ্টরের সাথে বাইন্ডিং হয়, বাইন্ডিং হয়ে সেই রিসেপ্টরের সাথে কমপ্লেক্স তৈরি করে এবং সেটা সাইটোপ্লাজম থেকে সেলে যায়, সেলে গিয়ে কিসের সাথে কম্বাইন হয়, যে ডিএনএ সাথে, স্পেসিফিক পোরশন অফ দ্য ডিএনএ সাথে কম্বাইন হয়ে সেখান থেকে মেসেঞ্জার আরএনএ সিনথেসিসে সেল থেকে আবার সাইটোপ্লাজমে যায় এন্ড প্রোটিন সিনথেসিস করে, সেল রেসপন্স করে। তাহলে এভাবে প্রত্যেকটা হরমোনের রেগুলেশন অফ সিক্রেশন করতে হবে এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে রিটেন যদি কর্টিসল সিক্রেশনের রেগুলেশন আসে, তোমরা এই ছবিটা দিয়ে তারপরে ইন ডিটেইল লিখে দিবা। দেন আমরা আসি এবার ফাংশনের মধ্যে, বা এটা সিক্রেশনের একটা কায়দা আছে যে সিকাট্রিন রিদম গ্লুকোকর্টিকয়েড দিনের বেলা এটা বাড়ে, কতটুকু সময়, আর্লি মর্নিং এ 4 AM থেকে 10 AM পর্যন্ত। দেখো এই ছবিটা গাইটনের, তারপর আস্তে আস্তে এটা কমে যায়। সিকাট্রিন রিদম মানে 24 আওয়ার সিক্রেশন, যেটা সেটাকে বলি আমরা সিকাট্রিন রিদম, circadian rhythm বা circadian rhythm. The secretion rates of the CRF, ACTH and cortisol are high in the early morning but low in the late evening. 20 microgram per DL an hour before rising in the morning and 5 microgram per DL around midnight. Maximum secretion থাকে 10 AM থেকে 12 AM পর্যন্ত, no 4 AM, sorry 4 AM থেকে। এখানে কি টাইম দেওয়া আছে? এই যে মিডনাইটে একদম কম থাকে, লো থাকে মিডনাইটে, আর এখানে 4 AM থেকে 10 AM পর্যন্ত, 12 AM থেকে কমতে থাকে। আর ইমার্জেন্সি হরমোন, এটা অ্যাকচুয়ালি বলা হয়ে গেছে আগেই, স্ট্রেস হরমোনটাই কিভাবে কি স্ট্রেসের সময় কাজ করবে, why it is called stress hormone, how it acts anti effect of stress, anti stress effect, বা why cortisol is called the emergency hormone, একই আনসার। Any type of stress increase the cortisol ACTH secretion and increase the cortisol secretion that causes rapid mobilization of the fat and amino acid and making them available for both energy and for synthesis of the glucose and new proteins. So cortisol is called the emergency hormone. এটা ইম্পর্টেন্ট ভাইবা জিজ্ঞেস করা, আবার রিটেনে একটা এক মার্কের লেজ লাগে আসতে পারে কোশ্চেন সাথে, হোয়াট ইজ why cortisol is called the emergency hormone. আচ্ছা, এবার যদি আমরা abnormalities of the secretion of the adrenal cortical hormone, adrenal cortex বলতে সব হরমোন গুলো বোঝায়, ডোনা, গ্লোমেরুলাস, ফেসিকুলাটা এন্ড রেটিকুলারিস। গ্লোমেরুলাসের থেকে যেটা আসে সেটা হলো মিনারোকর্টিকাস। আচ্ছা, এখানে যেটা দেখা হয় কুশিং সিনড্রোম, হাইপার কর্টিসল স্টেট, সেটা হলো ফেসিকুলাটা থেকে আসে। তাহলে হাইপার সিক্রেশন যদি হয় এড্রিনাল কর্টেক্সের, যেটা কর্টিসল সিক্রেশন বেশির জন্য, সেটাকে আমরা বলবো কুশিং সিনড্রোম। এন্ড কন সিনড্রোমটা হলো হাইপার অ্যালডোস্টেরনিজম, অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বেশি হয়ে যায় সেটাকে বলে কন সিনড্রোম। একটু খেয়াল রাখবা কোনটা কন সিনড্রোম কোনটা কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম হাইপার কর্টিসল স্টেট and con syndrome হলো hyperaldosteronism, aldosterone secretion যখন বেড়ে যায়। Adrenogenital syndrome
এক্সেসিভ সিক্রেশন অফ দ্য এড্রিনাল এন্ড্রোজেন। সেক্স হরমোন গুলো যখন বাড়ে সেটা হয় এড্রিনোজেনিটাল সিনড্রোম। হাইপো অ্যাক্টিভিটি অফ দ্য এড্রিনাল কর্টেক্স, যখন সিক্রেশন কমে যায়, হাইপো অ্যাক্টিভিটি মানে সিক্রেশন যখন কমে যায়, তাহলে এডিশনস ডিজিজ অর ক্রনিক এড্রিনাল ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, কর্টিসল সিক্রেশন যদি কমে যায় সেটাকে বলবো আমরা এডিশনস ডিজিজ। এটার মধ্যে আবার ক্রনিক আর অ্যাকিউট স্টেজ আছে। ক্রনিক এড্রিনাল ইনসাফিসিয়েন্সি কে বলবো এডিশনস ডিজিজ, আর অ্যাকিউট এড্রিনাল ইনসাফিসিয়েন্সি অথবা এড্রিনাল ক্রাইসিস অথবা এডিশনিয়ান ক্রাইসিস, তিনটা নামে বলতে পারি। এডিশনস ডিজিজ এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো শর্ট নোট হিসেবে আসে। হাইপার সিক্রেশন, হাইপোসিক্রেশন এগুলা সবগুলা গ্ল্যান্ডেরই শর্ট নোট হিসেবে বেশি আসে, আর ভাই তো জিজ্ঞেস করা হয়। তাহলে কুশিং সিনড্রোম আর কোন সিনড্রোম, এটা কি? কুশিং সিনড্রোমটা হাইপার সিক্রেশন অফ দ্য কর্টিসল, হ্যাঁ, আর কন সিনড্রোমটা হলো কি বললাম, অ্যালডোস্টেরন, হাইপার অ্যালডোস্টেরনিজম। ডোনার গ্লোমেরুলার সাথে অ্যালডোস্টেরন মেইনলি কি মিনারেলোকর্টিকয়েডস আছে, মেইনলি হলো অ্যালডোস্টেরন। সেটার সিক্রেশন যদি বাড়ে, অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ে, হাইপার অ্যালডোস্টেরনিজম, সেটাকে বলবো আমরা কন সিনড্রোম। আর কুশিং সিনড্রোম হলো কর্টিসলের সিক্রেশন যদি বাড়ে। তাহলে কুশিং সিনড্রোম যদি শর্ট নোট আসে, আমরা প্রথমে এটা ডেফিনেশন বলবো কি, হাইপার সিক্রেশন অফ দ্য এডিনোকর্টিক্যাল হরমোন causes a complex cascade of hormonal effects called the Cushing syndrome. হ্যাঁ, এড্রিনোকর্টিক্যাল হরমোন বলতে মেইনলি এখানে কর্টিসলকে বুঝাইছে। কর্টিসল হাইপার সিক্রেশন হলে সেটাকে বলি আমরা কুশিং সিনড্রোম। এবং এটা কুশিং সিনড্রোম যেহেতু কর্টিসল সিক্রেশন ইনক্রিজ হয়, তাই কর্টিসল ফাংশন এতক্ষণ আমরা পড়ছি না, মেটাবলিক, এক্সট্রা মেটাবলিক সব ফাংশন পড়ছি। তাহলে এখানে কি আচ্ছা, এটা কজ লিখছে না, কজ কি কারণে হতে পারে? Adenomas of entry pituitary gland that secrete large amount of ACTH, an abnormal function of the hypothalamus that secretes high level of the CRF. তো hypothalamus abnormality জন্য হতে পারে, entry pituitary abnormality জন্য হতে পারে। hypothalamus abnormality হইলেও কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর বেড়ে যাইতে পারে, ACTH বেড়ে যাইতে পারে, তারপরে কর্টিসল সিক্রেশন বেড়ে গিয়ে হাইপার সিক্রেশন অফ কর্টিসল হয়ে কুশিং সিনড্রোম হতে পারে। আর এন্ট্রিপিটুইটারি সিক্রেশন বাড়লেও কর্টিসল কর্টেক্স এসিটিএসটা এড্রিনাল কর্টেক্সের উপরে এফেক্ট করে কর্টিসল বাড়ায়, হাইপার সিক্রেশন করে কুশিং সিনড্রোম করতে পারে। এছাড়া আর কি কজ হতে পারে? একটোপিক সিক্রেশন অফ এসিটিএস, টিউমার এলসওয়্যার ইন দ্য বডি, বডির যে কোনো জায়গায় টিউমার হয়ে এডিনোকর্টিকোট্রপিকটা বেড়ে গিয়ে কর্টিসল বাড়ায় আবার কুশিং সিনড্রোম করতে পারে। এন্ড এডিনোমা অফ দ্য এড্রিনাল কর্টেক্স। তাহলে এগুলা মোটামুটি শর্ট নোট একটা আসলে প্রথমেই লিখবা যে এটা ডেফিনিশন হিসেবে হাইপার সিক্রেশন অফ দ্য এডিনোকর্টিক্যাল হরমোন causes a complex cascade of hormonal effect that's called the Cushing syndrome, and these are the causes. Then the কি কি টাইপ হতে পারে? একটা হলো ACTH ডিপেন্ডেন্ট, একটা ACTH এডিনোকর্টিকোট্রপিক ডিপেন্ডেন্ট, আর একটা হলো এডিনোকর্টিকোট্রপিক ইনডিপেন্ডেন্ট। যে এডিনোকর্টিকের ডিপেন্ডেন্ট মানে এটার উপরে ACTH এর উপরে ডিপেন্ড করে কর্টিসল সিক্রেশন বাড়ার কারণে যে কুশিং সিনড্রোম হয়। আর ACTH ইনডিপেন্ডেন্ট যেটা, সেটা হলো ACTH এর উপর ডিপেন্ড না করে যে কর্টিসল সিক্রেশন বাড়ায় যে কুশিং সিনড্রোম হয়, হাইপার সিক্রেশন হয় কর্টিসলে, সেটাকে বলি। আচ্ছা, কুশিং ডিজিজ, কুশিং ডিজিজ একটা সিনড্রোম, একটা ডিজিজটা হলো কর্টিসলের হাইপার সিক্রেশনের জন্য হয়, আর যেটা কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম। আর কুশিং ডিজিজ যেটা, সেটা হলো তোমার এই যে when Cushing syndrome is secondary to excess secretion of ACTH by the anterior pituitary, this condition is called the Cushing disease. Anterior pituitary কারণে যদি secondary to cause excess secretion of ACTH, secondary কজের জন্য যে ACTH বাড়ে, সেটাকে বলবো আমরা কুশিং ডিজিজ। এখন এটার কি কারণ আছে সেগুলোও আমরা জানবো, দাঁড়াও। এখানে কি লিখলাম আবার? কুশিং সিনড্রোম ইজ ডিউ টু দ্য হাইপার সিক্রেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস, পার্টিকুলারলি কর্টিসল। গ্লুকোকর্টিকয়েডস এর হাইপার সিক্রেশনের জন্য। গ্লুকোকর্টিকয়েড কোথা থেকে আসে? ভেসিকুলারটা থেকে আসে। গ্লুকোকর্টিকয়েড তো অনেকগুলো আমরা পড়ছি, আগে দেখছি আমরা নামগুলো, তার মধ্যে পার্টিকুলারলি কর্টিসলের সিক্রেশনটা যখন বাড়ে সেটাকে বলবো আমরা কুশিং সিনড্রোম। এটা দুইটা অরিজিন, একটা পিটুইটারি অরিজিন, একটা এড্রিনাল অরিজিন। এড্রিনাল গ্ল্যান্ড থেকে বাইরের কোনো কারণে যে কোনো কজে যদি এড্রিনাল গ্ল্যান্ড থেকে স্ট্রেস হয়ে কর্টিসল সিক্রেশন বাড়ে, এটাকে বলবো আমরা কুশিং সিনড্রোম। আর যেটা হলো এড্রিনাল গ্ল্যান্ডের কারণ ছাড়া, পিটুইটারি, যেমন পিটুইটারি অরিজিন, এড্রিনাল গ্ল্যান্ড অরিজিন না হয় যদি পিটুইটারি অরিজিন হয়, সেটাকে বলবো আমরা কুশিং ডিজিজ। তাইলে কুশিং সিনড্রোম আর কুশিং ডিজিজের কারণটা দিয়েই আমরা এটা এক একটা নাম করেছি। যে এড্রিনাল অরিজিন যেটা, সেটাকে কুশিং সিনড্রোম বলা হয়েছে, আর যেটা পিটুইটারি অরিজিন, যে পিটুইটারির কারণে কোনো কারণে যদি কর্টিসল সিক্রেশন বেড়ে যায়, সেটাকে বলবো আমরা কুশিং ডিজিজ। আর যেটা বলছে ACTH ডিপেন্ডেন্ট, সেইটা
বেশি হয় 80%. Causes of the Cushing syndrome can be divided into two groups: ACTH dependent Cushing syndrome and ACTH independent Cushing syndrome. 80% ACTH dependent adrenocorticotropic dependent Cushing syndrome due to the hyperplasia of the adrenal cortex secreting excessive glucocorticoids caused by excess ACTH. এটাই 80%. আর 20% যেটা সেটা হলো ACTH independent Cushing syndrome due to glucocorticoid secreting tumor such as adrenal adenoma and adrenal carcinoma. আচ্ছা, এগুলো জাস্ট মনে রেখে, এগুলো অত বেশি ডিটেইল তোমাদের জিজ্ঞেস করা হবে না। আর যদি শর্ট নোটে আসে, শর্ট নোটে আসলেও তোমাদের মেইনলি তোমরা এই ডেফিনিশনটা বলবা, তারপরে কজগুলা বলবা। আর কন সিনড্রোম কুশিং সিনড্রোমটা ভাই জিজ্ঞেস করা হয়। কন সিনড্রোম না, কুশিং ডিজিজ আর কুশিং সিনড্রোম কোনটা কোন জিনিস সেটা ভাইবা জিজ্ঞেস করা হয়। তাহলে রিটেন আসলে আমরা ডেফিনিশনটা কজটা লিখে আমরা এটার ক্লিনিক্যাল ফিচার প্রত্যেকটার ডিজিজেরই হাইপোসিক্রেশনের ক্লিনিক অ্যাবনর্মালিটি গুলো লিখতে গেলে, শর্ট নোট লিখতে গেলে ডেফিনিশন, কজ, তারপরে এই যে ক্লিনিক্যাল ফিচার গুলো লিখবা। তাহলে হাইপারসিক্রেশন হলে কি হয়, কর্টিসলের ফাংশন আমরা এতক্ষণ পড়ছি, মেটাবলিক ফাংশন অনেক কিছু পড়ছি, তারপর ফ্লুইড রিটেনশন পড়ছি, ইলেকট্রোলাইটের উপরে সবকিছু পড়ছি। সেই অনুপাতে এটার ফাংশন জানলে আমরা হাইপারসিক্রেশনে কি হয় সেটা বলতে পারবো। তাহলে এখানে ফ্যাট মোবিলাইজেশন, যেহেতু আমরা একটা ফাংশন পড়ছি ফ্যাটের উপরে কি করে, তাহলে এখানে ফ্যাট কি করে, ফ্যাট অ্যাকুমুলেশন ইন দা মেইনলি কোথায় করে, ছবিটা এদিক দিয়ে আসলো কেন, আচ্ছা মেইনলি কোথায় করে, চেস্ট এন্ড অ্যাবডোমেন। চেস্ট এন্ড অ্যাবডোমেনে ফ্যাট অ্যাকুমুলেশন করে। এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, এটা কি একটা নাম আছে, এটা কি বলে, টর্সো। টর্সো হলো ফ্যাট অ্যাকুমুলেশন দা চেস্ট এন্ড অ্যাবডোমেন। বাফেলো হাম, বাফেলো হাম কোথায়, ফ্যাট অ্যাকুমুলেশন দা আপার ব্যাক। এখানে আপার ব্যাকে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, সেটাকে বাফেলো হাম বলে। এই নামগুলো একটু জানবা, যে পরীক্ষার সময় যখনই বলবা ফ্যাট অ্যাকুমুলেশন দা চেস্ট এন্ড অ্যাবডোমেন, এটা কোন টিচারের পছন্দ জিজ্ঞেস করতে পারে, এটা কি বলে, টর্সো আপার ব্যাকে ফ্যাট অ্যাকুমুলেশন হয় সেটাকে কি বলে, বাফেলো হাম। পট বেলি, পট বেলি মানে আপার অ্যাবডোমেনে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, সেটাকে একটু জানোই, আমি পড়ছো তোমরা পট বেলির একটা ইয়েতে পিটিউটারি ওখানে থাইরয়েডে। আচ্ছা, পার্পল স্ট্রায়া, রেডিশ পার্পল স্ট্রায়া অফ দ্য অ্যাবডোমেন। যেহেতু ফ্লুইড রিটেনশন হয়ে সবকিছু ফুলে যায়, তখন তো স্ট্রায়া গুলো হবে। এই যে পার্পল স্ট্রায়া অ্যাবডোমেনে হয়, রেডিশ পার্পল স্ট্রায়া অ্যাবডোমেন। এন্ড থিনিং অফ দ্য এক্সট্রিমিটিস, আগে বলছিলাম যে কর্টিসল একটা ফাংশন আছে যে মাসেলের উপরে, বোনসের উপরে। তাহলে মাসল যদি বেশি বেড়ে যায় কর্টিসল সিক্রেশন, তখন মাসল ওয়েস্টিং হয়, থিনিং হয়ে যায় এক্সট্রিমিটি গুলা। থিনিং অফ দ্য স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ডিউ টু দ্য প্রোটিন ডিপ্লেশন। আর প্রোটিন ফ্যাটে যেমন মোবিলাইজেশন করে, প্রোটিনও মোবিলাইজেশন করে। প্রোটিনটা কি করে, ইনক্রিজ ক্যাটাবলিক ফাংশন। কর্টিসল বেশি সিক্রেশন হলে প্রোটিন ক্যাটাবলিজম হয়, আর হলো সিনথেসিসটা কমে যায়। ফলে কি হয়, থিনিং অফ দ্য স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ডিউ টু প্রোটিন ডিপ্লেশন। and darkening of the skin on neck, নেকের উপরে স্কিনটা ডার্কেনিং হয়, এখানে ডার্কেনিং হয়, ডার্ক কালার হয় ডিউ টু দ্য সিক্রেশন অফ দ্য, আচ্ছা এটাকে কি বলা হয়, অ্যাকান্থোসিস। অ্যাকান্থোসিস। তাহলে ক্লিনিক্যাল ফিচার এগুলো সব মনে রাখবে একটু, এগুলো তো মুখেও জিজ্ঞেস করে ভাই, আর শর্ট নোট আসলে পরীক্ষা লিখতে হয়। পিগমেন্টেশন ডিউ টু দ্য হাইপারসিক্রেশন অফ দ্য ACTH which is got melanocyte stimulating hormone, facial redness, facial hair growth, hirsutism, muscle weakness, backache, bone resorption, osteoporosis। এক কথায় ফাংশন জানলে হাইপারসিক্রেশন সবই লেখা যায়। তাহলে আমরা কুশিং সিনড্রোমটা একটু ভালো মতো পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। হাইপারসিক্রেশন অফ দ্য কর্টিসলে কুশিং সিনড্রোম হয়। দেন মিনারোকর্টিকয়েড সিক্রেশন বেড়ে গেলে কি হয়, হাইপার অ্যালডোস্টেরনিজম। যৌন গ্লোমেরুলাস থেকে আসে অ্যালডোস্টেরন, এটা সিক্রেশন বেড়ে গেলে সেটাকে বলতে পারি আমরা হাইপার অ্যালডোস্টেরনিজম। সেটা আবার দুই টাইপের, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম আর কন সিনড্রোম। কুশিং সিনড্রোম হাইপার সিক্রেশন অফ দ্য কর্টিসলের জন্য, আর কন সিনড্রোম যেটা সেটা হলো অ্যালডোস্টেরন সিক্রেশনের জন্য। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম আর কন সিনড্রোম ডিউ টু টিউমার ইন দ্য জোনা গ্লোমেরুলাস অফ দ্য এড্রিনাল কর্টেক্স। এড্রিনাল কর্টেক্সের টিউমারের জন্য যেটা হয়, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গিয়ে সেটাকে বলি আমরা কন সিনড্রোম। আর সেকেন্ডারি বলতেই অন্য জায়গায় কজের কারণে যেটা হয়, এড্রিনাল কর্টেক্সের কারণে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গিয়ে যে সিনড্রোম হয় সেটাকে বলি কন সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম অর কন সিনড্রোম। আর যেটা হলো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, সেটা হলো ডিউ টু দ্য এক্সট্রা এড্রিনাল কজেস। এড্রিনাল কজ মানে যেমন CCF, cardiac failure, congestive cardiac failure, nephrosis, toxemia of the pregnancy, cirrhosis of the liver, এই সমস্ত কারণে অনেক সময় অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়, সেটাকে বলি আমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আচ্ছা, তাহলে আমরা হাইপার সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরনের জন্য কি হয়, সেই ক্লিনিক্যাল ফিচারটার নাম হলো হাইপার অ্যালডোস্টেরনিজম।
এবং সেটা প্রাইমারি কন সিনড্রোম বলে কোনটাকে, প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, যেটা এড্রিনাল কর্টেক্সের কোন টিউমার মানে এড্রিনাল কর্টেক্সের কজের কারণে যে সিক্রেশন হয়, অ্যালডোস্টেরন হাইপার সিক্রেশন হয়, সেটাকে বলবো কন সিনড্রোম। আর সেকেন্ডারিটা এক্সট্রা এড্রিনাল কজ, সিসিএফ, নেফ্রোসিস, টক্সিমিয়া এগুলোর কারণে। আর হাইপার অ্যালডোস্টেরনিজম এবং কন সিনড্রোম যদি আসে শর্ট নোট হিসাবে, সেটাতে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে কন সিনড্রোম কাকে বলে সেটাই লিখবো। অকেশনালি a tumor of the donor glomerular cell occurs and secretes large amount of the aldosterone, resulting condition is called the con syndrome. Small tumor of the donor glomerular cells occurs and secretes large amount of the aldosterone, causing condition, resulting the condition is called the con syndrome. তাহলে আমরা অ্যালডোস্টেরনের যে ফাংশন গুলো পড়ছি সেগুলোর এক্সেস ফাংশন মনে রাখলে আমরা সব ক্লিনিক্যাল ফিচার গুলো লিখতে পারবো। আমরা পড়ছিলাম যে কি হয়, কি করে অ্যালডোস্টেরন, কোথায় কাজ করে, কিডনি টিউবুলে কালেক্টিং ডাস্ট, সেখানে হলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে আর পটাশিয়াম এক্সক্রিশন করে। তাহলে বেশি পরিমাণ যদি সিক্রেশন হয় তাহলে কি হবে, পটাশিয়াম বেশি বেশি সিক্রেট হয়ে বা এক্সক্রিট হয়ে বের হয়ে যাবে। বডিতে কি হবে, পটাশিয়ামের ডিফিসিয়েন্সি হবে, ফলে কি হবে, হাইপোক্যালিমিয়া। Hypokalemia leads to the muscle paralysis, mild metabolic alkalosis, slight increase in the ECF volume. যদি বেশি সিক্রেশন হয় তাহলে কি হবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা আরো বেড়ে যাবে, বেড়ে গিয়ে ECF ভলিউম বাড়বে, ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, modest increase in the plasma sodium and concentration, always hypertension, edema. তাহলে এই ক্লিনিক্যাল ফিচার গুলো লেখা ইজি যদি তোমরা প্রশ্ন নরমাল ফাংশনটা পড়ো। নরমাল ফাংশন তো অবশ্যই পড়তে হবে, তাহলে অ্যালডোস্টেরন নরমাল ফাংশন পড়লে আমরা কন সিনড্রোম, যেটা হলো হাইপার সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরনে হয়, সেটার ক্লিনিক্যাল ফিচার গুলো লিখতে পারবো। তাহলে এগুলো আর কিছু বলার নাই এখানে। লাস্ট অফ অল কি জিনিস, এড্রিনোজেনিটাল সিনড্রোম। এড্রিনোজেনিটাল সিনড্রোম আমরা তিনটা জিনিস পড়ছিলাম না, এই যে যখন আমরা দেখাইছিলাম এটা, এই যে দেখো, কুশিং সিনড্রোম, কন সিনড্রোম এন্ড এড্রিনোজেনিটাল সিনড্রোম। এটা হলো হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য এড্রিনাল কর্টেক্স, তিনটাই পড়তে হবে। কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, কুশিং সিনড্রোম হাইপার কর্টিসল স্টেট, কন সিনড্রোম হাইপার অ্যালডোস্টেরনিজম স্টেজ, and excessive secretion of the adrenal androgen, sex hormone excessive secretion এর জন্য যেটা হয় সেটা এড্রিনোজেনিটাল সিনড্রোম। এটা কোথা থেকে আসে, কোন লেয়ার থেকে, রেটিকুলাস, ডোনার গ্লোমেরুলাস থেকে অ্যালডোস্টেরন, ভেসিকুলার থেকে গ্লুকোকর্টিকয়েডস এন্ড রেটিকুলাস থেকে সেক্স হরমোন। তাইলে এড্রিনোজেনিটাল সিনড্রোম আরেকটা অ্যাবনর্মালিটিস অফ দ্য adrenal cortex, যেটা হাইপার সিক্রেশনের জন্য হয়। ডিউ টু দ্য টিউমার অফ দ্য ডোনার রেটিকুলাস ইন adrenal cortex, secretion of the abnormal quantities of adrenal androgen develop এড্রিনোজেনিটাল সিনড্রোম। এটা তো বোঝাই যায়, ফিমেলে কি হবে, মেলে কি হবে। ফিমেলে মাস্কুলিনাইজেশন হবে, ডিপেন্ডিং অফ দ্য ভয়েস, এমেনোরিয়া, এনলার্জমেন্ট অফ দ্য ক্লাইটোরিস এন্ড মেল টিয়ার্স অফ দ্য হেয়ার গ্রোথ। আর মেলে কি হবে, ফেমিনাইজেশন হবে, গাইনোকোমেশিয়া, অ্যাট্রোফি অফ দ্য টেস্টিস লস। ঠিক আছে, এটা ইজি, এই জিনিসটা বেশি ওই দুইটাই সারাক্ষণ জিজ্ঞেস করা হয়, কন সিনড্রোম, হাইপার অ্যালডোস্টেরনিজম আর হাইপার কর্টিসল স্টেজ যেটা কর্টিসল, এগুলো সারাক্ষণ জিজ্ঞেস করা হয় ভাই এবং রিটেনও আসে শর্ট নোট হিসাবে। এবার আমরা হাইপোসিক্রেশন বলি, হাইপারসিক্রেশন পড়াইলাম তখন আমরা এড্রিনাল গ্ল্যান্ডের। এখন হাইপোসিক্রেশন সেটার একটা বলছিলাম আমরা ওইখানে যে একিউট এন্ড ক্রনিক। একিউট বললে বলবো এডিশন ক্রাইসিস, এন্ড ক্রনিক বললে বলবো আমরা এডিশনিয়ান ডিজিজ। এই যে হাইপো অ্যাক্টিভিটি অফ দ্য এড্রিনাল কর্টেক্স, এডিশনস ডিজিজ অর ক্রনিক এড্রিনাল ইনসাফিসিয়েন্সি, এন্ড এডিশনিয়ান ক্রাইসিস অর এড্রিনাল ক্রাইসিস অর একিউট এড্রিনাল ইনসাফিসিয়েন্সি। তাইলে আমরা হাইপোসিক্রেশনে এডিশনস ডিজিজ বলবো। এটা কি অ্যাকিউট না ক্রনিক? এটা ক্রনিক এডিশন দিয়েছে। এডিশনস ডিজিজ রেজাল্ট ফ্রম ফেলিয়ার অফ দ্য এড্রিনাল কর্টেক্স টু প্রোডিউস এড্রিনোকর্টিক্যাল হরমোন। এটা কিসের থেকে হয়? এড্রিনাল কর্টেক্স যদি ফেলিয়ার হয়, প্রোডিউস দ্য এড্রিনোকর্টিক্যাল হরমোন, তখনই এডিশনস ডিজিজ হয়। এটা কি কারণে হতে পারে? অটোইমিউন ডিজিজের জন্য হতে পারে, টিউবারকুলোসিস অফ দ্য এড্রিনাল গ্ল্যান্ডের জন্য হতে পারে, এইচআইভি, কার্সিনোমা, বাইলেটারাল জন্য। তাহলে এডিশনস ডিজিজের শর্ট নোট আসলে, প্রত্যেকটা শর্ট নোট আসলে প্রথমে একটু ডেফিনিশনটা বলে, তারপর কজ বলে, তারপর ক্লিনিক্যাল ফিচার বলবে। এখানে এত ট্রিটমেন্টের কিছু দরকার না, আমরা তো নরমাল আর ফিজিওলজিটা নরমাল ফিজিওলজিটা বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এডিশনস ডিজিজ যখনই আসবে তখন এই ডেফিনিশনটা বলে, কজগুলো বলে আমরা ফিচারসে চলে যাব। তাহলে এখানেও আমরা যদি এখানে অ্যাড্রিনাল কর্টেক্সের পুরো ফেলিয়ার বলছে, তার মানে এখানে সবগুলো নরমাল ফাংশন জানলে আমরা ডিফিসিয়েন্সিতে কি কি হয় সেটা বলতে পারবো। ফেলিয়ার অফ দ্য অ্যাড্রিনাল কর্টেক্স অল দ্য গ্লুকোকর্টিকয়েডস হরমোন, বুঝছো? এখানে কর্টিসল বা অ্যালডোস্টেরন না, অল দ্য কর্টিকোস্টেরয়েডস, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড সবগুলাই ডিফিসিয়েন্সি হয়ে যায়, অ্যাড্রিনাল ফেলিয়ার হয়ে যায়। তাহলে গ্লুকোকর্টিকয়েডস আমরা ডেফিসিয়েন্সি যদি হয়, ইনসাফিসিয়েন্সি হয়, তাহলে আমরা কি বলবো? কর্টিসলের ফাংশনগুলো মনে রাখো, তাহলে সেইটার ফাংশনের কম ফাংশন যেটা
ডিফিসিয়েন্সি হলে সেটাই আমরা বলবো। ওয়েট লস, মেলেজ, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, উইকনেস। মিনারেলোকর্টিকয়েডস ডেফিসিয়েন্সিতে আবার কি হবে? হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, অ্যাসিডোসিস, ডিক্রিজ ECA volume with hypertension. Then loss of androgens, sparse hair in female, and increased ACTH secretion occurs due to the feedback mechanism and causes diffuse pigmentation of the skin and mucous membrane. এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এডিশন ডিজিজ ভাইবা জিজ্ঞেস করা হয় একটা কারণ বলো, বাকি যে প্রমিনেন্ট একটা কজ বললো বলো, যেটা দেখে ক্লিনিক্যাল ফিচার বলো, সেটা থেকে এডিশন ডিজিজ আমরা বুঝতে পারবো। তাহলে কজ ডিফিউজ, এটা ডিফিউজ পিগমেন্টেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, স্পেশালি লিপ, ফেস, এগুলাতে করে, ব্লচ গুলা ব্লচেস এরিয়াতে করে, পামার ফ্রিজে, এলবোতে করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কজ ভাইবা জিজ্ঞেস করা হয় যে কি হয়, একটা দেখে একটা ফিচার দেখেই বোঝা যায় যে এডিশন ডিজিজ। তাহলে এখানে কি হয়? ব্ল্যাকেনিং অফ দ্য স্কিন, পিগমেন্টেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। কি কারণে হয়? ACTH ইনক্রিজ সিক্রেশনের জন্য সেটা আবার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনকে এক্সেস সিক্রেশন করে, ফলে ব্ল্যাকেনিং হয়ে যায়। স্পেশালি লিপ দেখবা তোমরা, ছবিতেও দেখা যায়। এই যে দেখো এখানে ব্রোঞ্জ পিগমেন্টেশন অফ দ্য স্কিন, এই ছবিটা। হাইপোগ্লাইসিমিয়া, পোস্টালপিনিয়া, ওই যে মাসল থিন হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়, উইকনেস হয়ে যায়। তাইলে মোটামুটি এটা কজ, কারণ আর ক্লিনিক্যাল ফিচার। এটা গেল কি? এডিশনস ডিজিজ। এডিশনস ডিজিজ, ক্রনিক ইনসাফিসিয়েন্স এড্রিনাল কর্টিক্যাল হরমোন। আর যদি একিউট হয়, আমরা একটা কারণ পড়ছি, এটা একিউটটা কি দেখি? ইট ইজ দ্য কমন সিমটমস অফ এডিশনস ডিজিজ। এটা হলো সিমটমস অফ এডিশনস ডিজিজ, এডিশন এন্ড ক্রাইসিস। এডিশনস ডিজিজে কি হয়? ইনসাফিসিয়েন্স হয়ে যায় কর্টিক্যাল হরমোনের। আর আমরা কর্টিক্যাল হরমোন কর্টিসলের কথা বলছিলাম কি? এটা স্ট্রেস হরমোন, মানে স্ট্রেসের কারণে যদি কোনো কারণে স্ট্রেস হয় তাহলে কি হবে? সেটা হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেট করে, অ্যান্টিপিটিউটারি স্টিমুলেট করে, এড্রিনাল কর্টেক্সের উপর স্টিমুলেট করে কর্টিসল রিলিজ করবে। এবং সেই কর্টিসলটা, এটা কি ফাংশন? এটা মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট এন্ড অ্যামাইনো অ্যাসিড and synthesis of the glucose, এই সমস্ত গ্লুকোনেজেনেসিস and fat mobilization, অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন করে এটা স্ট্রেসটাকে রিলিভ করে। কিন্তু কোনো কারণে যদি এডিশনস ডিজিজ, মানে আগের থেকে যদি কর্টিসলের ডিফিসিয়েন্সি থাকে, আগের থেকে যদি কর্টিসলের ডিফিসিয়েন্সি থাকে, তখন কি হবে? এডিশনস ডিজিজ মানে এডিনোকর্টিক্যাল ডিফিসিয়েন্সি। শুধু কর্টিসল না, সবগুলাই ডিফিসিয়েন্সি হয়, কিন্তু এখানে যেটা বললাম যে কর্টিসলের ডিফিসিয়েন্সি হলে সেটা কি হবে? কোনো কারণে যদি স্ট্রেস হয়, তখন সে যতটুকু দরকার ততটুকু পরিমাণ কর্টিসল রিলিজ করতে পারবে না, এবং সেই কারণে যে ক্রাইসিসটা হয় সেটাকে বলবো আমরা এডিশনস ক্রাইসিস। তাহলে কি হলো? ইট ইজ দ্য কমন সিমটমস অফ এডিশনাল ডিজিজ। এডিশনাল ডিজিজে কর্টিসল কমে যায়, এবং এই এডিশনাল ডিজিজের কমন সিমটম ক্যারেক্টারাইজড বাই সাডেন কলাপস, সাডেনলি কলাপস হয়ে যায়, অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ইন নিড ফর লার্জ কোয়ান্টিটি অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস। যখন সে আগের থেকে এডিশনাল ডিজিজ কর্টিকল ডেফিসিয়েন্সি থাকে, তখন যদি কোনো কারণে স্ট্রেস হয়, তখন যেটুকু পরিমাণ কর্টিসল নরমালি রিলিজ হয়ে স্ট্রেসটাকে রিলিভ করে, সেখানে অনেক বেশি পরিমাণ এক্সট্রা নিড হয়ে যায় যে কর্টিসল রিলিজ করে এডিশনে, মানে স্ট্রেসটাকে রিলিভ করার জন্য। কিন্তু সে তখন তো আগের থেকে ইনসাফিসিয়েন্সি থাকে, আগের থেকে কর্টিসল ইনসাফিসিয়েন্সি থাকে, সে ততটুকু পরিমাণ কর্টিসল রিলিজ করতে পারে না, ফলে হয় কি? সাডেন কলাপস হয়ে যায়। তাহলে it is the common symptoms of Addison's disease characterized by sudden collapse associated with an increase in need for large quantity of the glucocorticoids. ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি? বুঝছো তোমরা? হ্যালো, ম্যাডাম আরেকবার বললে ভালো হয় ম্যাডাম। আরেকবার। আচ্ছা, কর্টিসলের ফাংশন কি? কর্টিসলের ফাংশন তো জানো, মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট অ্যামাইনো অ্যাসিড এন্ড গ্লুকোনিওজেনেসিস, ঠিক না? আমরা কি পড়ছিলাম? এটা ডিফিসিয়েন্সি হলে কি হবে? ডিফিসিয়েন্সি হলে তো এই জিনিসগুলো করতে পারবে না, গ্লুকোনিওজেনেসিসও করতে পারবে না, ফ্যাট এন্ড অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশনও করতে পারবে না। আবার একটা ফাংশন কি পড়ছি আমরা? অ্যান্টি স্ট্রেস এফেক্ট। স্ট্রেসের সময় কি হয়? যে কর্টিসলটা হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, রিলিজিং ফ্যাক্টর সেখান থেকে আসে অ্যান্টেরিয়র পিটুইটারি পড়ছে, অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেট করে, সেখান থেকে আসে কর্টিকোট্রপিক, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। সেটা কোথায় যায়? কর্টেক্সের উপর, এড্রিনাল কর্টেক্সে কাজ করে, কর্টিসল রিলিজ করে, সেখানে স্ট্রেসটা রিলিভ করে। কিভাবে রিলিভ করে? সে ফ্যাট নিয়ে আসে, মোবিলাইজ করে, অ্যামাইনো অ্যাসিড যেটা এনার্জি দেয়, গ্লুকোনিওজেনেসিস করে, ফলে কি হয়? স্ট্রেসটা রিলিভ হয়। এটা তো তোমরা এতক্ষণ পড়ছো না? ঠিক আছে, জি ম্যাডাম। বুঝছো? এখন এডিশনাল ডিজিজ মানে কি? এডিশনাল ডিজিজ মানে হলো তোমার যেখানে এডিনোকর্টিক্যাল
হরমোনগুলো ইনসাফিসিয়েন্সি হয়ে যায়। এডিনোকর্টিক্যাল হরমোন বলতে সবগুলাই, কর্টিসল, অ্যালডোস্টেরন সবই, কিন্তু এখানে আমি অ্যালডোস্টেরনের কথাই ধরি। যখনই এডিশন ডিজিজ হয়ে যাবে, অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হয়ে যাবে না, তখন যদি কোনো কারণে স্ট্রেস হয়, জি ম্যাডাম। তখন স্ট্রেস হলে তো সেই স্ট্রেস অ্যান্টি স্ট্রেস এফেক্টের মতোই সে কি করবে, হাইপোথ্যালামাস, এড্রিনাল, পিটুইটারি, এড্রিনাল কর্টেক্স সবগুলো পরে স্টিমুলেট করে কর্টিসল নিয়ে আসার কথা স্ট্রেসে না, কিন্তু সে আগের থেকেই সে কি এডিশন ডিজিজ মানে কি আগের থেকেই তার কর্টিসল ডেফিসিয়েন্সি, তাহলে সেই ক্ষেত্রে কি সেই পরিমাণ আনতে পারবে, এবং নিডটা তো বেশি হবে না। নরমালি জি ম্যাডাম। স্ট্রেসে যতটুকু পরিমাণ কর্টিসল এসে গ্লুকোনিওজেনেসিস এবং ফ্যাট মোবিলাইজেশন করে ফ্যাটগুলো নিয়ে এসে যে রিলিভ করে স্ট্রেসটা, এডিশন ডিজিজে আগের থেকেই কম থাকবে, সেই ক্ষেত্রে স্ট্রেসে অনেক বেশি পরিমাণ দরকার হয়, ঠিক না? কিন্তু সে অনেক বেশি পরিমাণ আনবে কি, সে তো নর্মালটাই আনতে পারতেছে না, তার তো আগের থেকে কমে আছে, ফলে হয় কি সাডেন কোলাপস হয়ে যায়। সেইটাকে বলবো আমরা এডিশনিয়ান ক্রাইসিস অর অ্যাকিউট এডিনাল ইনসাফিসিয়েন্সি। তাহলে কি এখন বোঝা গেছে জিনিসটা? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে it is the common symptoms of Addison's disease characterized by sudden collapse associated with an increase in need for large quantity of the glucocorticoids. এটা খুবই ইম্পর্টেন্ট, ভাই খুব সব সময় জিজ্ঞেস করা হয়। Critical need for extra glucocorticoids and the associated severe debility in times of stress is called the Addisonian crisis. আচ্ছা, উপরটাই বলো, এটা সুন্দর করে বুঝে আনসার দিবা। এটার কজ কি, এক্সপোজার টু ইভেন মাইল্ড স্ট্রেস। এমনিতে স্ট্রেস যদি হয়, মাইল্ড স্ট্রেস হয়, তখন আমাদের এই স্ট্রেসটা কে রিলিভ করে, কর্টিসল রিলিভ করে, কিন্তু এডিশনিয়ান ক্রাইসিস আগের থেকে কর্টিসল ইনসাফিসিয়েন্সি হয়ে গেছে, তখন তো আর সেই মাইল্ড স্ট্রেস হইলেও সে আর মেনটেন করতে পারে না, অনেক বেশি পরিমাণে কর্টিসল দরকার হয়, সেই পরিমাণ কর্টিসল সে নিয়ে আসতে পারে না, ফলে স্ট্রেসটা রিলিভ করতে পারে না, তাহলে এক্সপোজার টু মাইল্ড স্ট্রেসে এডিশনিয়ান ক্রাইসিস হয়। হাইপোগ্লাইসিমিয়া ডিউ টু ফাস্টিং, ট্রমা, সার্জিক্যাল ট্রমা, সাডেন withdrawal of the glucocorticoid hormone। তাহলে এটা শর্ট আসলে আমরা এই ডেফিনিশনটা বলবো, কজগুলো বলবো। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম বেশি জিনিস না, আগেরই তোমার পড়া হয়ে গেছে, হাইপার সিক্রেশন এন্ড হাইপার সিক্রেশন গুলো বললাম, আর এগুলা ক্লিনিক্যাল ফিচার। আর মেডুলা সাধারণত আমরা বেশি কিছু ধরিও না, পরীক্ষায় আসেও না। এটা আমরা যে 20% অফ দ্য গ্ল্যান্ড, সেটা আগে ছবির মধ্যে প্রথম দিন দেখাচ্ছি। মেডুলা ইজ দ্য সেন্ট্রাল 20% অফ দ্য গ্ল্যান্ডস ফাংশনালি রিলেটেড টু দ্য sympathetic nervous system. It secretes the hormones epinephrine and non-epinephrine and dopamine. তিনটা হরমোন আসে এখান থেকে, এপিনেফ্রিন, নন-এপিনেফ্রিন and dopamine। সেগুলো কিভাবে সিনথেসিস হয়, স্টেপস অফ সিনথেসিস অফ মেডুলারি হরমোন। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে টাইরোসিন, হাইড্রোক্সিলেজ দিয়ে আসে অ্যালডোপা, লেভোডোপা ডিকার্বক্সিলেজ থেকে আসে ডোপামিন, বিটা হাইড্রোক্সিলেজ দিয়ে আবার নরএড্রিনাল থেকে এড্রিনালিন হন ফিনাইল ইথালামিন এন্ড মিথাইল ট্রান। এটা তোমাদের ভাইবা কোন সময় জিজ্ঞেস করা হয় না, যদি রিটেনে কোশ্চেন থাকে একটু দেখে নিবা সিনথেসিসটা কিরকম। আর এড্রিনালিন এন্ড নরএড্রিনালিন ফাংশন, এটা তোমরা অনেক জায়গায় পড়ছো, অটোনমিক নার্ভাস সিস্টেম আছে। এখানে এড্রিনালিন বিটা রিসেপ্টরের উপরে কাজ করে, কি করে, ভ্যাসোডাইলেটেশন, টেকিকার্ডিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স। আর নরএড্রিনালিন আলফা রিসেপ্টর উপরে কাজ করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। এড্রিনাল নরএড্রিনাল ফাংশনটা একটু দেখে নিবা। আর মোটামুটি এইটুকুই, মোটামুটি কি অনেক কিছুই তো পড়া আছে, এড্রিনাল গ্ল্যান্ডে পড়া আছে না অনেক কিছুই। একজন বলো তো কি কি পড়ানো হয়েছে প্রথম থেকে এড্রিনাল গ্ল্যান্ডে? কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? কর্টেক্স এর লেয়ার কর্টেক্স থেকে কোন কোন হরমোন সিক্রেট হইতেছে ম্যাডাম, ওইগুলার ফাংশন, এরপরে ডেফিসিয়েন্সি সিনড্রোম গুলা, তারপরে আজকে মেডুলা পড়াইলেন ম্যাডাম। আচ্ছা, আর আর ফাংশনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট বেশি, কোনটার ফাংশনে কি আরো আছে না? অ্যালডোস্টেরনকে কি বলা হয়, কি ধরনের হরমোন বলা হয়? কি ধরনের হরমোন বলা হয় অ্যালডোস্টেরনকে? লাইফ সেভিং হরমোন। কেন লাইফ সেভিং বলা হয়? এটা তো খুবই ইম্পর্টেন্ট, বারবার বললাম, এটা মনে নাই। আদার লাইফ সেভিং হরমোন কি কি আছে? এই সাথে এগুলা ভাইবার কোশ্চেন। আদার লাইফ সেভিং হরমোন কি আছে? থাইরয়েড আর অ্যালডোস্টেরন থাইরয়েড না প্যারাথাইরয়েড? থাইরয়েডকে কি বলে, থাইরয়েডকে কি হরমোন বলে বলো তো? ম্যাম প্যারাথাইরয়েড ম্যাম, থাইরয়েড না। তাহলে থাইরয়েডকে কি হরমোন বলে বলো? মেটাবলিক। মেটাবলিক তো অনেকগুলো আছে, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন,
হ্যাঁ, ইনসুলিন, তারপর আজকে যে বললাম কর্টিসল, এগুলো তো মেটাবলিক হরমোন, তাই না? থাইরয়েডের একটা স্পেশাল নাম আছে, বলো মেটাবলিক হরমোন ছাড়া কি বলতে পারি আমরা? ফাংশনের উপর ডিপেন্ড করে তো বলি। হ্যাঁ, বলো থাইরয়েড কি করে? হ্যাঁ, ক্যালোরিজেনিক হরমোন বলি না? জি ম্যাম। বলি, জি ম্যাডাম। জি ম্যাডাম। কেন বলি বলো তো, কেন বলি ক্যালোরিজেনিক হরমোন? সে ম্যাডাম সেল রিঅ্যাকশনের সময় ম্যাডাম গুরুত্ব হ্যাঁ, O2 ইনটেক ইনক্রিজ করে, তারপর বেজাল হেড প্রোডাকশন ইনক্রিজ হয়, এইজন্য হ্যাঁ। এটিপি ইনক্রিজ হয় এজন্য। এই তো মেটাবলিক ফাংশন গুলো ক্যালোরির উপরে কাজ করে, বেসাল মেটাবলিক রেট বাড়ায়, টেম্পারেচার রেগুলেট করে না? জি ম্যাম। জি ম্যাম। টেম্পারেচার ক্যালোরির জন্য ক্যালোরিজেনিক। আর তোমরা যে একটা জিনিস যখনই ভুল বলবা তখনই একটা জিজ্ঞেস করবে, তুমি বলছো না এসেনশিয়াল হরমোন থাইরয়েড, তখনই আসছে এই কোশ্চেনটা, তাহলে বলো থাইরয়েডকে কি বলে? কিন্তু এসেনশিয়াল হরমোন বললে আমরা বলবো না থাইরয়েডকে, অ্যালডোস্টেরনকে বলবো, প্যারাথাইরয়েডকে বলবো। প্যারাথাইরয়েডকে কেন বলে সেটাও তখন জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? আমরা এড্রিনাল গ্ল্যান্ডের কথা বলছিলাম, অ্যালডোস্টেরন স্কোপ লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরনের ক্ষেত্রে। তারপরে অ্যালডোস্টেরনের রেগুলেশন খুব 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 ইম্পর্টেন্ট ভাইবার জন্য। সব মানে মোটামুটি সবাই জিজ্ঞেস করা হয় এগুলা যখন এগুলা আসে, এই গ্ল্যান্ডটা আসে। তাহলে এটার অ্যালডোস্টেরনের রেগুলেশনের মধ্যে মেইন দুইটা যেটা কারণ 1 and 2, ওই চারটা লিখছিলাম, যে দুইটা পটেন্ট বলছিলাম সেই দুইটাই আগে বলবা। সব সময় যে কোনো জিনিসের ইম্পর্টেন্স অনুযায়ী আগে বলবা। যে পটাশিয়াম সিক্রেশন, একটুখানি পটাশিয়াম সিক্রেশন বেড়ে গেলে বডিতে, তখনই অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে। সোডিয়ামটা আগে বলবো না। এই যে দেখো 1 and 2 আর মোস্ট পটেন্ট। এটা গাইটনের কথা। 3 and 4 আর ইউজুয়ালি মাইনর। তাহলে 1 and 2 যদি মোস্ট পটেন্ট হয়, আমরা 1 and 2 ই আগে বলবো। কেউ কেউ আছে পরীক্ষার সময় যেটা মনে থাকে, সোডিয়াম মনে থাকলেও সোডিয়াম সবসময় আমরা আগে বলি, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, এটা মনে আসলো, কিন্তু এটা আগে বলবো না। একদম স্লাইট ডিক্রিজ করে অ্যালডোস্টেরন। সোডিয়াম ইনক্রিজ ইন দ্য ইসিএফ, ভেরি স্লাইটলি ডিক্রিজ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন। তাহলে এটা কখনোই আগে বলবো না, সবসময় এই কথাটা আগে বলতে হবে। এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মানে মনে রাখবা। টিচার ক্লাসে কোনটা বললো, বইয়ে কোনটা আগে বললো, ক্রনোলজিক্যাল বা মোস্ট ইম্পর্টেন্ট এটা বলছে, যেহেতু এই দুইটাই আগে বলবো। পটাশিয়াম, তাইলে পটাশিয়াম সিক্রেশন ইনক্রিজ ইন দ্য ইসিএফ greatly increase the aldosterone secretion, and increase activity of the renin-angiotensin system also greatly increase the aldosterone secretion. এই দুইটা জিনিস আগে বলবো। কখনোই নিচের দুইটা আগে বলবো। তাহলে অ্যালডোস্টেরন রেগুলেশন এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যালডোস্টেরনের সিক্রেশন এখন বেড়ে গেলে কি হয়, এই যে একটু আগে যেটা পড়াইলাম, যেহেতু ক্লিনিক্যাল ফিচার অফ দ্য সিক্রেশন, হাইপার এন্ড হাইপো সিক্রেশন জিজ্ঞেস করা হবে, এগুলা কি টার্মগুলো আগে জানতে হবে। তাহলে হাইপার অ্যালডোস্টেরনিজম, এটা নাম দিয়ে বোঝা যায় যেটার নাম হাইপার অ্যালডোস্টেরনিজম। তাইলে হাইপার অ্যালডোস্টেরনিজম আরেকটা নাম কি? কন সিনড্রোম। কুশিং সিনড্রোমটা হলো কর্টিসল সিক্রেশন বেশি বেড়ে গেলে, সেটাকে বলে আমরা কুশিং সিনড্রোম। হ্যাঁ, আর কন সিনড্রোম হলো অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গেলে। আবার কুশিং সিনড্রোমের মধ্যে আবার কুশিং ডিজিজ আছে। কুশিং সিনড্রোম যেটা এড্রিনাল কর্টেক্সের কারণের জন্য, এসিটিএইচ এর কারণের জন্য, সেইটা হলো এড্রিনাল গ্ল্যান্ডের কারণের জন্য যেটা কুশিং সিনড্রোম হয়। আর যেটা হলো পিটুইটারি অরিজিন, অন্য জায়গায় অরিজিন থেকে যদি একটা কারণে কর্টিসল সিক্রেশন বেড়ে যায়, সেটাকে বলবো আমরা কুশিং ডিজিজ। সেটা অনেক সময় ভাইবা জিজ্ঞেস করা হয়। কুশিং সিনড্রোমটা তোমার শর্ট নোট হিসাবে রিটেন আসবে, ভাইবা জিজ্ঞেস করবে। কুশিং ডিজিজটা অনেক সময় ভাইবা জিজ্ঞেস করা হয়, অথবা রিটেনে হঠাৎ করে হোয়াট ইজ কুশিং ডিজিজ সেই কথাটা এসে পড়তে পারে। এই যে কুশিং ডিজিজ, when Cushing syndrome is secondary to excess secretion of ACTH, সবগুলাই excess secretion ACTH এর জন্য হয়, কিন্তু এটা হলো সেকেন্ডারি টু, কজটা হবে সেকেন্ডারি, এড্রিনাল কর্টেক্সের কজ না, অন্য কজে। when Cushing syndrome is secondary to excess secretion of ACTH by the anterior pituitary, this condition is called the Cushing disease. তাইলে আমরা হাইপার অ্যালডোস্টেরনিজম পড়তে গিয়ে এই কথাটা বললাম, অ্যালডোস্টেরন শেষ করলাম, রিভিউ করলাম আবার। তাহলে হাইপার ফাংশন অফ দ্য অ্যালডোস্টেরন হলে হাইপার অ্যালডোস্টেরনিজম, সেটাকে বলবো আমরা কন সিনড্রোম। এই যে কন সিনড্রোম। আর কুশিং সিনড্রোম হলো হাইপার সিক্রেশন অফ দ্য কর্টিসল, এবং কুশিং ডিজিজ হলো যেটা এসিটিএইচ সিক্রেশনটা আদার কজের জন্য হয়, সেকেন্ডারি টু দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে এগুলো একটু ছোট ছোট জিনিস খেয়াল করে পড়বা ভাইবা অ্যান্সার দেওয়ার জন্য। আর রিটেন তো কোশ্চেন সলভ করলে হয়, আমরা তো ক্লাসে বলেই দিই।
হ্যাঁ, নেক্সট অ্যালডোস্টেরনের মোটামুটি এগুলো। তারপরে এলো জোনা ফেসিকুলেটা। ফেসিকুলেটা থেকে কি আসে? অনেকগুলো হরমোন, তার মধ্যে কর্টিসলটা মেইন, এবং এটার ফাংশন খুব বেশি ইম্পর্টেন্ট। কেন গ্লুকোকর্টিকয়েড বলা হয়, কেন মিনারেলকর্টিকয়েড বলা হয়, এগুলো ভাই সবসময় জিজ্ঞেস করা হয়। অ্যালডোস্টেরনকে কেন মিনারেলকর্টিকয়েড বলে? যে অ্যালডোস্টেরন মিনারেলসের উপর কাজ করে মেইনলি। আর গ্লুকোকর্টিকয়েডস কেন বলা হয়? কর্টিসল এগুলাকে, যেগুলা ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা বাড়ায়, এই জন্য গ্লুকোকর্টিকয়েডস বলা হয়। তাইলে কর্টিসল যদি পড়ি আমরা, কর্টিসল ফাংশনটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ফাংশন অনেকগুলা, অনেক ফাংশন আমরা দেখছি, ফাংশন অনেকগুলা। সেই ফাংশনগুলোর মেটাবলিক ফাংশন অনেকগুলো আছে। মেটাবলিক তো আরো কয়েকটা আছে, থাইরয়েডের, গ্রোথ হরমোনের, নেক্সট আবার পড়বা তোমরা ইনসুলিন, সেগুলোর মেটাবলিক ফাংশন আছে। কিন্তু মেটাবলিক ফাংশন ছাড়া যেই ফাংশনগুলো কর্টিসলের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলা আমরা, যেমন অ্যান্টি ইনফ্লামেটরি, একটা আলাদাভাবে কোয়েশ্চেন আসতে পারে, হাউ কর্টিসল অ্যাক্ট অ্যাজ অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, বা হাউ কর্টিসল অ্যাক্ট ইন ইনফ্লামেশন। তখন তোমরা কর্টিসলের অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশনটা আলাদাভাবে লিখবা। এছাড়া ব্লাড সেলের উপরে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ভাইবা জিজ্ঞেস করায় কোন কোন সেলগুলো বাড়ায়? ইসোনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, এগুলা কমায়। আর বাড়ায় হলো নিউট্রোফিল, আরবিসি, প্লেটেলেটস। এটা একটা ভাইবার কোয়েশ্চেন। আর রিটেনে যদি আসে যে স্টেট অ্যাবাউট টু এক্সট্রা মেটাবলিক ফাংশন অফ কর্টিসল, তখন তুমি এই ব্লাড সেলের উপর ফাংশনটা দিতে পারো, সাথে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি স্ট্রেস, যে কোনোটা দিতে পারো। আর একটা যেটা পারমিসিভ অ্যাকশন, পারমিসিভ অ্যাকশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এটা রিটেনে একটু এক মার্কের কোয়েশ্চেন, হোয়াট ইজ পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল, সেইভাবে আসতে পারে। ভাই তোমার ওরাও জিজ্ঞেস করবে পারমিসিভ, যখনই তুমি বলবা এক্সট্রা মেটাবলিক ফাংশন, যখন ভাই জিজ্ঞেস করবে কর্টিসলের, তখন তুমি অ্যাকশন ব্লাড সেল, অ্যাকশন ইনফ্লামেশন, অ্যাকশন অ্যালার্জি, এগুলো বলতে গিয়ে যখন বলবা পারমিসিভ অ্যাকশন, তখনই জিজ্ঞেস করবে হোয়াট ইজ পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশন মানে অ্যাকশন অফ সাম হরমোনস আর এক্সিকিউটেড in presence of glucocorticoids. গ্লুকোকর্টিকয়েড প্রেজেন্স ছাড়া কোন কোন হরমোন আছে, তাদের ফাংশনটা এক্সিকিউট করতে পারে না। সেই যে ফাংশনটা এক্সিকিউট করে ইন প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েড, সেটাকে বলি আমরা পারমিসিভ অ্যাকশন। এবং এই পারমিসিভ, যখন এটা ফাংশন বলবা, তখনই জিজ্ঞেস করবে তাহলে কোন কোন হরমোন এই গ্লুকোকর্টিকয়েড প্রেজেন্সে কাজ করে এবং কি কাজ করে, তখনই তোমার বলতে হবে ক্যাটেকোলামাইন এন্ড গ্লুকাগন। তাহলে ক্যাটেকোলামাইনটা কি করে? ক্যাটেকোলামাইনটা করে হলো ক্যালোরিজেনিক ইফেক্টস অফ দা ক্যালোরিজেনিক ইফেক্ট। ক্যাটেকোলামাইন এন্ড গ্লুকাগনিক ক্যালোরিজেনিক ইফেক্ট এবং ক্যাটেকোলামাইন লাইপোলাইটিক ইফেক্ট, প্রেসার ইফেক্ট এন্ড ব্রঙ্কোডাইলেটেশন, এগুলা ইন প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েডস হয়, এছাড়া হয় না। টু পারফর্ম দিস ইফেক্টস রিকোয়ার প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েডস, এটাকেই বলবো আমরা পারমিসিভ অ্যাকশন। ঠিক আছে, এটা একদম ভালো মতো পড়বা, রিটেনেও আসে, ভাই জিজ্ঞেস করা, সুন্দরভাবে বুঝে বলবো। তারপর স্ট্রেসের কথা তো অনেকবার বললাম, আর কি বলবো, স্ট্রেস কিভাবে কাজ করে সেটাও ডিটেল পড়বা। এটাও একটা রিটেনের কোয়েশ্চেন প্লাস ভাইবার কোয়েশ্চেন। স্ট্রেসে যে কাজ করে সেই কাজটাকে আমরা ইমার্জেন্সি, সেই কাজটার জন্যই আমরা কর্টিসলকে বলি ইমার্জেন্সি হরমোন। মানে স্ট্রেস যখন হয়, ইমার্জেন্সি যখন হয়, তখনই কর্টিসল রিলিজ হয়, হয়ে ফ্যাট মোবিলাইজ করে, মানে মোবিলাইজ করে, পরে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড করে এনার্জি দেয় এবং গ্লুকোজ সিনথেসিস করে, এবং স্ট্রেসটা রিলিভ হয়। এটাকে অ্যান্টি স্ট্রেস ইফেক্ট বা ইমার্জেন্সি ইফেক্ট, ইমার্জেন্সি হরমোন বলা হয় এই কারণে আর কি। তাইলে এটা একটা স্ট্রেসের যে ফাংশন, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কি কাজ করে কর্টিসলের ফাংশন, যে ইনফ্লামেশনে, সেটা কিভাবে কাজ করে। একটা হলো সে আর্লি স্টেজে ইনফ্লামেশনটাকে ব্লক করে দেয়, একটা হলো ইনফ্লামেশন যখন হয়ে যায় তখন সেটাকে রিজলিউশন বলে। ব্লক দ্য আর্লি স্টেজ অফ ইনফ্লামেশন এন্ড ইনফ্লামেশন হ্যাজ অলরেডি বিগেন কজেস দ্য রিজলিউশন। তাহলে এটা কিভাবে করে, এই যে সবগুলো পয়েন্ট তখন একদম মুখস্থ করে সুন্দরভাবে লিখবা খাতায়, এবং ভাই জিজ্ঞেস করা হয় এটা। তখনই অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন অফ কর্টিসল বলবা, তখনই বলবে হাউ ইট অ্যাক্টস অ্যাজ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। অ্যালার্জিতেও অ্যান্টি অ্যালার্জিক ফাংশন আছে। ইমিউনিটি, এটাও ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। ইমিউনিটিতে কি করে, ইমিউনিটিটা কমাই দেয়। ইমিউনিটি কমাই দেয় কিভাবে, লিম্ফোয়েড টিস্যুকে ডিস্ট্রয় করে এবং ডিক্রিজ দ্য নাম্বার অফ দ্য টি সেল। টি সেল হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি করে, অ্যান্টিবডি গুলোও কমাই দেয়, ফলে ইমিউনিটি অফ দ্য বডি ইজ ডিক্রিজ বাই দ্য কর্টিসল। এই জন্য দেখবা যে যাদের ওই যে ক্রনিক ইনফ্লামেশন থাকে, সেই ক্ষেত্রে তো কর্টিসল স্টেরয়েড এগুলো দেওয়াই লাগে, তাদের ইমিউনিটি কমে যায়, অনেক কিছু যায়। আচ্ছা, তারপরে রেগুলেশন, প্রত্যেকটা হরমোনের যেমন রেগুলেশন ইম্পর্টেন্ট, এটারও রেগুলেশন ইম্পর্টেন্ট, এবং এটা নেগেটিভ ফিডব্যাকে করে।
অ্যালডোস্টেরন ছিল, পটাশিয়াম সিক্রেশন আর রেনিন অ্যাঞ্জিওটেনসিনের মেইন দুইটা পটেন্ট কারণ ছিল। আর এটা তো হলো নেগেটিভ ফিডব্যাকে, কোনো কারণে স্ট্রেস হলে সেখানে হাইপোথ্যালামাসকে এক্সাইট করবে, সেখান থেকে আসবে কি কর্টিকোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, সেটা যাবে পোর্টাল ভেসেল দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে এডিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করবে, সেটা যাবে এড্রিনাল কর্টেক্সে, এবং সেইখান থেকে যখন কর্টিসল আসবে সে করবে কি, সে গ্লুকোনিওজেনেসিস করবে, তার ফাংশন অনুযায়ী প্রোটিন মোবিলাইজেশন, ফ্যাট মোবিলাইজেশন করে তারপর সে ইনহিবিটরি এফেক্ট দিবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, আবার ইনহিবিটরি এফেক্ট দিবে হাইপোথ্যালামাসে, ফলে আবার স্ট্রেসটা রিলিভ হবে এবং কর্টিসলটাও আবার সিক্রেশনটা যে বেড়ে গেছিল সেটা কমে যাবে। সেইভাবেই সে রেগুলেট হয়। তাহলে রেগুলেশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন সেটা আসলে এই ছবিটা এঁকে দিয়ে স্টেপ বাই স্টেপ লিখে দেবে। সিকাটিয়ান রিদম অনেকগুলো, এটা অনেক সময় ভাই জিজ্ঞেস করা হয়, গ্লুকোজের কর্টিসলের সিক্রেশনটা দিনের বেলা কিরকম থাকে, রাতের বেলা কিরকম থাকে, সেটা তোমাদের সেই জিনিস যে বলবা যে আর্লি মর্নিং এ এটা বেশি থাকে, মেইনলি তোমার ভোরবেলা 4 AM 4টা থেকে বা 10টা থেকে এই সময়টাকে সিক্রেশন বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমে থাকে এবং মিডনাইটে একেবারে লো হয়ে যায়। দেখো এখানে 12টার সময় একটা ভাই অনেক সময় জিজ্ঞেস করতে পারে। আর যেগুলো আছে সেগুলো তো বললামই, হাইপার অ্যাক্টিভিটি গুলো শর্ট নোট হিসেবে কুশিং সিনড্রোম পড়বা, হাইপারলেশন কন সিনড্রোমটাও শর্ট নোট হিসেবে পড়বা। এডিশনস ডিজিজটা খুব ইম্পর্টেন্ট, হাইপোথ্যালামাস সিক্রেশনের জন্য হয় এডিশনস ক্রাইসিস। বাহ, আচ্ছা মোটামুটি বোঝা গেছে। মেডুল্লা তো তেমন কিছু জিজ্ঞেস করে না, এপিনেফ্রিন নন এপিনেফ্রিন কি কি হরমোন আসে সেটা 3টা নাম জিজ্ঞেস একটু জানবা, আর এড্রিনাল ফাংশন তোমরা এমন কিছু পড়ছো এর আগে, তাহলে মোটামুটি বুঝাইতে পারছি কি কি পড়তে হবে বা কি কি পড়াইছি সেগুলো একটু বুঝছো তোমরা? জি ম্যাডাম। আচ্ছা তাহলে আজকে Yes, ক্লাস ma'am. জি ম্যাম। ঠিক আছে। আসলে আমরা ভার্চুয়াল ক্লাস করাই তো কেমন জানি নিজে নিজে বলতে থাকি, মনে হয় তোমাদের চেহারা দেখি না, আবার তোমরা যদি মাঝে মাঝে বেশি কথা হয় সেটাও মনে হয় যে মাঝখানে আবার কথা না বললে মনে হয় যে কথা বলতেছে না, কি বলতেছে আমি বুঝতেছি কিনা শুনতেছি কিনা, কেমন একটা জিনিস আল্লাহ জানে। এগুলা কোনদিন আমরা এগুলা থেকে রিলিফ পাবো? তাইলে মোটামুটি বুঝছো তো, দেখানোর 2বার 3বার করে বললাম কি কি পড়তে হবে, তবে ইম্পর্টেন্ট সবকিছুই যা যা পড়াইছি। আর এক্সট্রা যা পড়বা নিজেরা জানবা, বই বেশি পড়বা, সেটা নিজের জন্যই লাগবে, পরীক্ষার সময় ভাইবা বুঝতে পারবে টিচার যে তুমি বেশি পড়ছো বেশি জানো, সেইভাবে মার্কসটা হবে। তাহলে আজকে ক্লাস শেষ করি। হ্যাঁ, অনেকদিন পরে পরে ক্লাস হয়, আবার সিস্টেম আরেকটা আরম্ভ হইলে, তোমাদের মোটামুটি সব সিস্টেম হয়ে গেছে, এখন 2টা বাকি না, রিপ্রোডাক্টিভ সিস্টেম আর নার্ভাস সিস্টেম। আর এই যে এন্ডোক্রাইনোলজির মধ্যে আর কোন গ্ল্যান্ড বাকি আছে, কোন হরমোন বাকি আছে? ম্যাম প্যানক্রিয়াস। ম্যাডাম ইনসুলিন পড়ানো হবে, ইনসুলিন গ্লুকাগন গুলো। তাহলে ক্লাস শেষ করি, ভালো থাকো তোমরা, সবাই সবার জন্য দোয়া করো। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রাগিব তুমি এগুলো পাঠিয়ে দিও। হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।